গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের ৬ নম্বর অধ্যায়, ষষ্ঠ অধ্যায় থেকে ভারতের অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো, তোমাদের স্কুলে যখন দ্বিতীয়বার পরীক্ষা হবে বা সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে, তখন তোমাদের কিন্তু এই যে ভারতের অর্থনৈতিক পরিবেশ, এটা কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে তোমাদের পরীক্ষা এই অধ্যায়গুলো হবে। আর এই অধ্যায়টা খুব সহজ, সেজন্য আমরা এই অধ্যায়টাই আগে পড়িয়ে দেবো, ঠিক আছে? এরপরে আমরা কিন্তু প্রাকৃতিক পরিবেশের যে আমাদের বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল আছে, ওর পরে আমরা কিন্তু সেইগুলো পড়বো, ঠিক আছে? কেননা এখানে খুব সহজে তোমাদের এই বিষয়গুলো তৈরি হয়ে যাবে, সেজন্য এগুলি আগে তোমাদেরকে পড়ে রাখতে হবে। তাই আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা এই অধ্যায় থেকে তোমরা যে বিষয়গুলো খুব ভালোভাবে পড়বে, সেইগুলোই আমরা আজকে আলোচনা করে দেবো। আর তোমাদের প্রথম পরীক্ষা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। কতগুলো প্রশ্ন তোমরা কমন পেয়েছিলে সেটাও তোমরা জানাবে, ঠিক আছে? তাহলে এই অধ্যায় থেকে প্রথমে যেটা আছে ভারতের অর্থনৈতিক পরিবেশ, তার মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ভারতের কৃষি, ঠিক আছে? তাহলে ভারত একটা কৃষি প্রধান দেশ। ভারতের অনেক মানুষই কিন্তু চাষবাসের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে সেই জন্য এখানে চাষ করে কিন্তু অনেক মানুষ জীবিকাও নির্বাহ করে বা তারা তাদের সংসার চালাতে পারে, ঠিক আছে? সেই সেই বিষয়গুলোই আমরা এখানে দেখব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে তোমরা যে বিষয়টা দেখবে সেটা হচ্ছে যে ভারতের কৃষির বৈশিষ্ট্য কোনগুলো আছে সেইগুলো, ঠিক আছে? যেমন প্রথম বৈশিষ্ট্য তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, সেটা হচ্ছে যে প্রকৃতির উপরে নির্ভরশীল। আমাদের এখানকার চাষি যারা, তারা প্রকৃতির উপর নির্ভরশীল, ঠিক আছে? প্রকৃতি যেমনভাবে মৌসুমি বায়ু, প্রকৃতি মানে আমাদের এখানে বলতে গেলে আমাদের এখানে মৌসুমি বায়ু। মৌসুমি বায়ু যেমন থাকে সেরকম কিন্তু বৃষ্টি বেশি হলে চাষবাস ভালো হয়, আর যদি বৃষ্টি কম হয় তাহলে কিন্তু ফসল ভালো হয় না, ঠিক আছে? আর এরপরে কি? এরপরে হচ্ছে যে যেটা আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, ঠিক আছে? মানে বেশিরভাগ মানুষই কিন্তু নিজেদের চাহিদা মেটানোর জন্য তারা কিন্তু চাষবাসটা করে, ঠিক আছে? ভারতে যে এত মানুষ বাস করে, সেই মানুষদের খাবারের চাহিদা বা সবাই কিন্তু খাবার পায়, এই জন্যই কিন্তু চাষটা এখানে করা হয়, ঠিক আছে? এবং সেটা সবাই তারা বিক্রিও করে ফেলতে পারে। তারা যে ফসল চাষ করে সেটা তারা মানুষের জন্য তারা বিক্রিও করে দিতে পারে। আর কি? আর এখানে চাষে কিন্তু যেটা ব্যবহার করা হয় জলসেচ করার জন্য, জলসেচ সেটা হচ্ছে যে এখানে কেননা মৌসুমি বৃষ্টি সবসময় সব বছর একইভাবে হয় না, সেই জন্য জলসেচটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর কি? আর এখানে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে খাদ্যশস্যের প্রাধান্য, ঠিক আছে? ভারতের নানা রকম ফসল চাষ হলেও বেশিরভাগ কিন্তু চাষ হয় সেটা হচ্ছে খাদ্যশস্য, ঠিক আছে? আর পশুখাদ্যের অভাব, এটাও একটা ব্যাপার আছে, ঠিক আছে? এখানে কিন্তু চাষ যেটা করা হয় সেটা কিন্তু মানুষের খাবারের জন্যই, পশুদের খাবারের জন্য কিন্তু সেই রকম বিশেষ কিছু চাষ করা হয় না। মাত্র খুবই কম দেশের যা জমি আছে তার মাত্র 4% জমিতেই কিন্তু পশুদের জন্য খাবার চাষ করা হয়। এইগুলো বৈশিষ্ট্য, ঠিক আছে? আর শ্রম নির্ভর কৃষি, এখানে এখনও মানুষই কিন্তু চাষবাস করে, সেরকম খুব বেশি যন্ত্রপাতির ব্যবহার দেখা যায় না, যেমন বিদেশে যতটা দেখা যায় অতটা বেশি দেখা যায় না। আর কি? আর হচ্ছে যে কীটনাশক ও রাসায়নিক সারের খুব বেশি ব্যবহার হয় এখানে, ঠিক আছে? যত বেশি পরিমাণে এখানে কীটনাশক আর ব্যবহার সবথেকে বেশি হয় কীটনাশক, আর আমাদের হচ্ছে যে রাসায়নিক সারের ব্যবহার কিন্তু অনেক বেশি হয়। তাহলে এইগুলোই কিন্তু ভারতের কৃষির বৈশিষ্ট্য, এগুলোই তোমরা খুব ভালোভাবে এখান থেকে পড়বে, ঠিক আছে? আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সেগুলোকে লাইক করবে, আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? আর এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে ফসলের শ্রেণীবিভাগ। তাহলে ফসল কিন্তু অনেক রকমের হয়, ঠিক আছে? যেমন হচ্ছে যে ফসলের যে রকম সেটা কি কি? সেটা হচ্ছে যে খাদ্য ফসল, বাগিচা ফসল, এছাড়া আরও অনেক রকম আছে, ঠিক আছে? সেইগুলো তোমরা অবশ্যই এখান থেকে দেখে রাখবে, ঠিক আছে? আর এরপরে যেটা সেটা কি? এখান থেকে আরও যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে যে
এই যে শস্য যেগুলো আমরা পড়বো এখানে, সেগুলো কিছু শস্য আছে যেগুলোকে আমরা বলবো রবি শস্য, আর কিছু শস্য আছে যেগুলোকে আমরা বলবো খারিফ শস্য। ঠিক আছে? তাহলে রবি শস্য কোনগুলো? রবি শস্য হচ্ছে যেসব শস্য শীতকালে চাষ করা হয় সেগুলোকে রবি শস্য বলে, যেমন হচ্ছে যে গম। ঠিক আছে? আর খারিফ শস্য কোনগুলো? খারিফ শস্য হচ্ছে যেগুলো হচ্ছে যে বর্ষাকালে মৌসুমি বৃষ্টিপাতের ওপরে, মানে বর্ষায় যেগুলো চাষ করা হয় মৌসুমি বৃষ্টিপাতের ফলে, যেসব চাষগুলো করা হয় মৌসুমি বৃষ্টিপাতের জন্য, সেইটাকেই বলা হয় খারিফ শস্য। ঠিক আছে? যেমন উদাহরণ আমন ধান, তুলো, জোয়ার বাজরা এগুলো, বা পাট। ঠিক আছে? তুলো আর ধান এগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে জায়িদ শস্য। জায়িদ শস্য এইগুলো শীতের শেষে চাষ করা হয় আর গ্রীষ্মের মধ্যে ফসল তোলা হয়। এর উদাহরণ হবে আউশ ধান। হুম আর ঠিক আছে, এগুলোই ভালোভাবে তোমরা দেখবে। আর এরপরে এখান থেকে তোমাদের আরও একটা জিনিস দেখতে হবে, রবি ফসল খারিফ ফসল এর কিন্তু পার্থক্য, রবি শস্য বা খারিফ শস্যের পার্থক্য, এটাও তোমাদের বইয়ে নিশ্চয়ই থাকবে। সেটাও তোমরা অবশ্যই একবার ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে? আর আর এখান থেকে খাদ্যশস্য কাকে বলে? খাদ্যশস্য মানে যেসব শস্য শুধুমাত্র খাওয়া হয়, সেগুলোকেই খাবারের জন্য চাষ করা হয়, সেগুলোকেই বলে খাদ্যশস্য, যেমন ধান, গম এগুলো। আর বাগিচা শস্য, যেসব গাছ একবার বসালে সেখান থেকে ব্যবসা করা যায়, সেগুলোকে বাণিজ্যিক শস্য বলে, বাগিচা শস্য বলে, যেমন চা, কফি এগুলো। ঠিক আছে? আর অন্যান্য বলতে এছাড়া আর পানীয় হিসেবে চা, কফি, তৈলবীজ, বাদাম এগুলো, যেগুলো থেকে আমরা তেল পাই, এগুলো সবই এখানেই, এই বিষয়গুলোই দেয়া আছে। ঠিক আছে? আর এর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তোমাদের এই ধান, গম, জোয়ার, বাজরা, রাগি এইসব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে? তাহলে তোমরা যারা নতুন তারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকলে তোমরা পরীক্ষায় খুব ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে।